আজকে যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা বাংলারই একটা গা শিউরে ওঠার মতো সত্যি ঘটনা। এটা কোনো গল্প বা বানানো কথা নয়, বরং এমন এক বাস্তব অভিজ্ঞতা যা একজনের জীবনকে চিরদিনের মতো পাল্টে দিয়েছিল। ঘটনাটা অভিজিৎ নামের একজনের, আর এটা তার জীবনের একেবারে সত্যি অভিজ্ঞতা। উনি আজও কলকাতাতেই থাকেন, আর এই ঘটনার কথা বলতে গেলে আজও ওর গলা ভয়ে কেঁপে ওঠে। ভাবুন তো একবার, একজন অচেনা মানুষের অভিশাপ কি সত্যিই সত্যি কারো জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে পারে? এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা। চলুন গভীরে গিয়ে দেখি অভিজিতের সাথে ঠিক কী ঘটেছিল সেদিন। ঘটনার শুরু বর্ধমানের কাছে লালপুর নামে এক ছোট্ট গ্রামে। অভিজিতের ভাগ্নে তখন এক অদ্ভুত মারাত্মক জ্বরে ভুগছে। যখন ডাক্তার, ওষুধ কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তখন পরিবারটা শেষ চেষ্টা হিসেবে এক পুরনো পথের দিকে ঝুঁকল। ওই অঞ্চলে লোকে বিশ্বাস করত যে সিদ্ধিসাধক তান্ত্রিকরা সাধনা করে অলৌকিক শক্তি পান, মানে তারা নাকি ইচ্ছে করলেই কাউকে সারিয়ে তুলতে পারেন, আবার অভিশাপও দিতে পারেন। বাবা ভোলানাথ ছিলেন ঠিক তেমনই একজন, আর তিনি ছিলেন সেই পরিবারের শেষ আশা। বাবা ভোলানাথের চেহারার বর্ণনা শুনলেই কেমন একটা অস্বস্তি হয়, তাই না? লম্বা রোগা একটা চেহারা, চোখ দুটো যেন আগুনের মতো লাল, আর তার ওপর গলায় খুলির মালা। তার নাম শুনলেই লোকে ভয় পেত। তো এই পরিস্থিতিতেই অভিজিৎ প্রথমবার ওই শক্তিধর তান্ত্রিকের মুখোমুখি হয়। ভাগ্নেকে বাঁচানোর জন্য একজন মামা তখন মরিয়া, যা করার দরকার করতে রাজি। বাবা ভোলানাথ ছেলেটাকে দেখে বললেন যে সারিয়ে দেবেন, কিন্তু তার বদলে দক্ষিণা লাগবে ৫,০০০ টাকা। এখনকার দিনে হয়তো অঙ্কটা খুব বড় নয়, কিন্তু সেই সময় ওই পরিবারের কাছে এটা জোগাড় করা প্রায় অসম্ভব ছিল। অভিজিৎ অনেক কষ্টে মাত্র ২,০০০ টাকা জোগাড় করে নিয়ে গেল। কিন্তু ওই টাকা দেখে বাবা ভোলানাথ তো রেগে আগুন। তার চোখ দিয়ে নাকি তখন আগুন ঝরছিল। অভিজিৎকে মুখের ওপর না করে দিলেন। আর ঠিক এইখান থেকে শুরু হলো আসল ঘটনা। পুরো টাকা দিতে না পারার ফলটা যে এত মারাত্মক হতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। সেই রাত থেকেই শুরু হলো একের পর এক অদ্ভুত, ভয়ঙ্কর সব ঘটনা। অবস্থা খুব দ্রুত খারাপ হতে শুরু করল। প্রথম রাতে বন্ধ দরজায় কে যেন প্রচণ্ড জোরে ধাক্কা দিতে লাগল। সকালে উঠে অভিজিৎ দেখল ওর গলায় লাল দাগ, যেন কেউ গলা টিপে ধরেছিল। ওদিকে ভাগ্নের জ্বর আরও বেড়ে গেল। সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি। আর এরপর এলো সেই তৃতীয় রাত। এবার আসা যাক সেই তৃতীয় রাতের ঘটনায়, অভিজিতের জীবনের সবথেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এটাই ছিল এই গল্পের ক্লাইম্যাক্স। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অভিজিৎ যে ঘরে ঘুমোচ্ছিল সেই ঘরের দরজা জানলা সব ভেতর থেকে বন্ধ করা ছিল, মানে বাইরে থেকে কারোর পক্ষে ঢোকার সম্ভবই ছিল না। মাঝরাতে একটা ভারী গমগমে গলার আওয়াজে অভিজিতের ঘুম ভেঙে গেল, আর চোখ খুলে সে যা দেখল তা বিশ্বাস করার মতো না। ঘরের ঠিক মাঝখানে ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছেন স্বয়ং বাবা ভোলানাথ। অভিজিৎ ভয়ে এতটাই জমে গিয়েছিল যে তার মুখ দিয়ে একটা শব্দও বেরোয়নি, নড়াচড়াও করতে পারছিল না। শুধু কানে আসছিল তান্ত্রিকের গলায় একটা অদ্ভুত মন্ত্র, ওম ক্রিং হুং ফট, আর তারপরই সেই মূর্তিটা চোখের সামনে থেকে মিলিয়ে গেল। পরদিন সকালে গোটা পরিবার ভয় কাঁপছে। ওরা বুঝে গিয়েছিল যে এই অদৃশ্য শক্তির সাথে লড়াই করে জেতা যাবে না। উপায় একটাই, হার স্বীকার করে নেওয়া। সমাধানটা হলো একদম অবিশ্বাস্য গতিতে। যে মুহূর্তে ওরা টাকাটা দিয়ে ক্ষমা চাইল আর তান্ত্রিক তাবিজটা দিলেন, সবকিছু যেন ম্যাজিকের মতো পাল্টে গেল। ভাগ্নের জ্বর সেদিনই ছেড়ে গেল, আর অভিজিতের জীবন থেকেও সেই ভয়ঙ্কর উপদ্রবগুলো এক নিমেষে বন্ধ হয়ে গেল। ঘটনাটা তো মিটে গেল, কিন্তু এর প্রভাবটা রয়ে গেল। এই অভিজ্ঞতাটা অভিজিতের জীবনে একটা গভীর দাগ কেটে দিয়ে গেছে, যা হয়তো কোনোদিনও মুছবে না। অভিজিতের জীবনটা যেন দুটো ভাগে ভাগ হয়ে গেছে, ঘটনার আগে আর পরে। যে মানুষটা এসবে কোনোদিন বিশ্বাসই করত না, সে এখন একটা অজানা ভয় নিয়ে বেঁচে থাকে। গলার ওই হালকা লাল দাগটা আজও রয়ে গেছে, আর মাঝে মাঝে রাতে একা থাকলে আজও নাকি সেই মন্ত্রের শব্দটা ওর কানে ভেসে আসে। আর এটাই হয়তো সবথেকে বড় প্রমাণ যে ওর সাথে যা ঘটেছিল তা কতটা সত্যি ছিল। এই একটা ঘটনা ওকে সারা জীবনের জন্য বদলে দিয়েছে। প্রশ্নটা কিন্তু থেকেই যায়, পুরোটাই কি শুধুই মনের ভুল ছিল, নাকি সত্যি সত্যিই কোনো অশুভ শক্তির খেলা? এর উত্তরটা হয়তো অভিজিতের সেই ভয় কাঁপা গলার মধ্যেই কোথাও লুকিয়ে আছে।